এখানে আমরা আজকে অপারেশন রিসার্চ বা লিনিয়ার প্রোগ্রামিং এর খুবই ভাইটাল একটা টপিকস নিয়ে আমরা আলোচনা করব। যদি আপনি এই টপিকসটা ক্লিয়ার না করতে পারেন তাহলে লিনিয়ার প্রোগ্রামিং বলেন বা অপারেশন রিসার্চ বলেন, এইগুলার সামনের যে টপিকসগুলো আছে যেগুলো নিয়ে আপনি পড়াশোনা করবেন সেই রিলেটেড কোনো বিষয় আপনি ক্লিয়ারলি বুঝবেন না। তো আজকে আমরা লিনিয়ারের একেবারে হার্ট বলতে পারেন আমাদের আমরা যারা মানুষ, আমাদের হার্ট ছাড়া যেমন আমাদের চলা সম্ভব না, তেমনি এই স্ট্যান্ডার্ড ফর্ম ছাড়া আপনি কখনোই লিনিয়ার প্রোগ্রামিংকে চিন্তাই করতে পারবেন না বা অপারেশন রিসার্চকে আপনি চিন্তাই করতে পারবেন না। সো স্ট্যান্ডার্ড ফর্ম ডেফিনেটলি এবং প্রপারলি আপনার জানা খুবই প্রয়োজন। তো প্রথমত আমরা একটু জানবো যে এই স্ট্যান্ডার্ড ফর্ম বা প্রমাণাকার কনসেপ্টটা আসলে কি। আচ্ছা, এইটা বোঝার জন্য আমরা একটু এই জায়গাতে আসি যে লিনিয়ার প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে এই স্ট্যান্ডার্ড ফর্ম এই কনসেপ্টটা আসলে কি। দেখেন, আমরা জানি এই স্ট্যান্ডার্ড ফর্ম বলতে আমরা বুঝি প্রমাণ আকার। এখন প্রশ্ন হচ্ছে, কেন আমরা এইটা নিয়ে এত পড়াশোনা করব বা এইটা আমাদের লাইফে কি আদৌ কোনো জায়গাতে প্রয়োগ হয় কিনা। দেখেন, আমাদের দৈনন্দিন জীবনে এই অপারেশন রিসার্চ বা লিনিয়ার প্রোগ্রামিং এইটা সব থেকে বেশি পরিমাণে ব্যবহার করি, আমরা প্রতিনিয়ত ব্যবহার করে যাচ্ছি এবং আমরা আজীবন এটাকে ব্যবহার করে যাব। বিষয়টা হচ্ছে কিভাবে, মনে করেন আপনি একটা ব্যবসা দিবেন। আমি প্রাথমিকভাবে বিষয়টাকে একটু বোঝানোর চেষ্টা করি আপনাদের। প্রাথমিকভাবে বিষয়টাকে আমি একটু বোঝানোর চেষ্টা করি। মনে করেন আপনি একটা কি দিবেন, একটা ব্যবসা দিবেন, ঠিক আছে? সো আপনি একটা ফলের ব্যবসা দিবেন। আপনি একটা ফলের ব্যবসা দিবেন, আমি ধরে নাও আপনি একটা ফলের ব্যবসা দিবেন। এখন এই ফলের ব্যবসা, এই যে আপনি ফলের ব্যবসাটা দিবেন, সেক্ষেত্রে আপনার অবশ্যই বিভিন্ন ধরনের ফল লাগবে। তো আমরা ধরে নিলাম আমাদের এখানে যে ফলগুলো আছে সেই ফলগুলো হচ্ছে আপেল, তারপর হচ্ছে কমলা, তারপর আমরা ধরে নিলাম তরমুজ, তারপর হচ্ছে কলা, এরকম আরও অনেক জিনিস ধরতে পারেন। তো আমরা ধরে নিলাম যে আমাদের আমরা যে বিজনেসটা করব সেখানে এই প্রোডাক্টগুলো আমরা সেল করব। সো এখানে আপেলকে আমরা ধরে নিলাম, মনে করেন X1, মানে X1 বলতে আমরা আপেল বুঝবো, X2 বলতে আমরা কমলা বুঝবো, X3 বলতে আমরা তরমুজ বুঝবো, তারপর হচ্ছে X4 বলতে হচ্ছে আমরা কলা বুঝবো। আমরা চারটা ধরে নিলাম, ঠিক আছে? সো আপনি একটা ব্যবসা দিলেন, তো ব্যবসা দেওয়ার জন্য আপনাকে প্রথমত একটা দোকান নিতে হবে, যে দোকানে হচ্ছে আপনি এই প্রোডাক্টগুলো সেল করবেন। সো আমরা ধরে নিলাম এইটা হচ্ছে আপনার এটা হচ্ছে আপনার সেই দোকান, এটা হচ্ছে আপনার দোকান। আমি একটু এটাকে অঙ্কন করি, আমি যদিও খুব ভালো একটা অঙ্কন করতে পারি না। তো আমি ধরে নিলাম এটা হচ্ছে আপনার দোকান। ওকে, 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 এটা হচ্ছে আপনার দোকান, ঠিক আছে? এটা হচ্ছে আপনার দোকান। এখন এই দোকানের মধ্যে আপনি এই প্রোডাক্টগুলো সেল করবেন। তো এখন বিষয়টা হচ্ছে, আমরা যখন একটা দোকান দেই তখন কি আমরা একটা দোকান থেকে কি সবগুলো প্রোডাক্ট নিয়ে আসি? উত্তর হচ্ছে না। আমরা অনেকগুলো দোকান যাচাই করব যেখানে আমরা সব থেকে ভালো প্রোডাক্ট সব থেকে কম দামে পাবো। অবভিয়াসলি আমরা সেখান থেকে প্রোডাক্টগুলো ক্রয় করব, তারপর আমি দোকান থেকে এগুলোকে বিক্রয় করব। বিষয়টা কিন্তু এরকমই। এখন মনে করেন আপনার কাছে দুইটা কোম্পানি থেকে আপনি প্রোডাক্টগুলো কিনবেন। কোম্পানি বলতে আমি দোকানকে বোঝাচ্ছি। আপনি দুইটা দোকান থেকে প্রোডাক্টগুলো কিনবেন, কিনে এনে তারপর এগুলো আপনার দোকানে আপনি বিক্রি করবেন। সো একটা দোকানের নাম আমরা ধরে নিলাম পিএমসি, একটা দোকান, আর একটা দোকান মনে করেন NUS। ঠিক আছে, আমরা ধরে নিলাম এটা হচ্ছে একটা দোকান, এটা হচ্ছে একটা দোকান, ঠিক আছে? এখন আপনি কি করলেন, আপনি প্রথমে এই যে পিএমসি দোকানটা আছে এই পিএমসি দোকান থেকে প্রোডাক্ট কিনবেন। আপনি এই পিএমসি দোকান থেকে প্রোডাক্টগুলোকে কিনবেন। এখন পিএমসি দোকান থেকে আপনি কি কিনবেন? আপনি আপেল হচ্ছে 100, তো আমরা ধরে নিলাম আমরা 20 কেজি আপেল কিনবো। সো এটা হয়ে যাবে 20X1। তারপর কমলা কিনলাম মনে করেন 10 কেজি, তাহলে 10X2। তরমুজ কিনলাম মনে করেন 100টা। আচ্ছা, আমরা কেজি হিসেবে চিন্তা করি। তরমুজ কিনলাম মনে করেন আমি 1000 কেজি, 1000 কেজি তরমুজ কিনলাম, তাহলে 1000X3। আর কলা কিনলাম মনে করেন 100 হালি, 100 হালি, তাহলে 100X4। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে তাহলে এখানে প্রশ্ন হচ্ছে, দেখেন এটাকে আমরা একটু সাইডে নিয়ে নিচ্ছি, একটু দেখি আমরা।
ওকে, এখন দেখেন, এই যে আপনি প্রোডাক্টগুলো কিনলেন, এর জন্য আপনার অবশ্যই একটা ইনভেস্ট থাকবে, যে এত পরিমাণ টাকা আমরা এই পিএমসি থেকে কিনবো। সো আমরা ধরে নিলাম এই পিএমসি থেকে আমরা 20,000 টাকার মাল কিনবো। আচ্ছা, 20,000 না, মনে করেন আমরা 2 লক্ষ টাকার মাল কিনবো। 2 লক্ষ টাকার মাল কিনবো এবং এইচ থেকে হচ্ছে আমরা 1,50,000 টাকার মাল কিনবো, মানে জিনিসপত্র কিনবো আর কি। মাল বলতে আমি এই যে প্রোডাক্টগুলো আছে এগুলো আমি কিনবো। এখন এই যে দেখেন, এই যে আমরা প্রোডাক্টগুলো আমরা দেখতে পাচ্ছি, অর্থাৎ আপেল, কমলা, তরমুজ, কলা, এগুলো আমরা পিএমসি থেকে কিনেছি এবং এখানে আমাদের বাজেট হচ্ছে 2 লক্ষ টাকা। তার মানে আপনি ম্যাক্সিমাম ম্যাক্সিমাম 2 লক্ষ টাকা ব্যবহার করতে পারবেন। সো এটা হয়ে যাবে লেস দেন ইকুয়াল 2 লক্ষ। প্রশ্ন হচ্ছে লেস দেন ইকুয়াল কেন? আপনার কাছে যদি 2 লক্ষ টাকা থাকে তাহলে আপনি ম্যাক্সিমাম 2 লক্ষ টাকা খরচ করতে পারবেন, অথবা 2 লক্ষ টাকা থেকে আপনি কম খরচ করবেন। কোনো পরিস্থিতিতে কিন্তু 2 লক্ষ টাকা থেকে বেশি টাকা খরচ করা যাবে না, কোনো অবস্থাতেই করা যাবে না, কারণ আপনার কাছে আছেই মাত্র 2 লক্ষ টাকা। তো আপনি যদি সব টাকা খরচ করে ফেলেন তাহলে 2 লক্ষ টাকা অর্থাৎ ইকুয়াল, আর অথবা আপনি 2 লক্ষ টাকা থেকে কম খরচ করতে পারেন, তার মানে হচ্ছে লেস দেন। ঠিক আছে, এখন আসেন, আপনি এনইউএসটি আরেকটা আমাদের দোকান ছিল, এখান থেকে আপনি প্রোডাক্ট সেল করে কিনবেন। সো এখান থেকে মনে করেন আপনি 30 কেজি আপেল কিনলেন, তারপর হচ্ছে 20 কেজি কমলা কিনলেন, তারপর 1500টা কি কিনলেন, 1500টা না, এটাকে আমি ধরে নিলাম 500টা। আপনি এখান থেকে 500টা তরমুজ কিনলেন এবং মনে করেন 90 হালি মানে 500টা বলতে 500 কেজি ধরলাম আমি, বা হালি আপনি যাই ধরেন হিসাবে সুবিধার জন্য জাস্ট। আর আপনি 90 হালি কলা কিনলেন এবং আপনার বাজেট হচ্ছে 1,50,000 টাকা। তার মানে আপনি এখানে ম্যাক্সিমাম 1,50,000 টাকা ব্যবহার করতে পারবেন, অথবা 1,50,000 টাকা থেকে কম টাকা ব্যবহার করতে পারবেন। এখন এখন আপনার কাজটা হচ্ছে যে কিভাবে প্রোডাক্টগুলো কিনলে, মানে এই প্রোডাক্টগুলো কোন প্রোডাক্টটা কিভাবে কিনলে আপনার সব থেকে বেশি লাভ হবে। দেখেন, যেহেতু আমরা এখানে ব্যবসা দিব, সো এখানে আমাদের প্রধান প্রায়োরিটি থাকবে আমরা কত টাকা এখান থেকে লাভ করতে পারি, এটাই কিন্তু আমাদের এখানে মুখ্য প্রায়োরিটি। এখন আপনার এই ম্যাক্সিমাম প্রফিটের জন্য কোন প্রোডাক্ট কতটুকু কিনলে আপনার বেনিফিট বেশি হবে, এই জিনিসটি আসলে আমরা এখান থেকে বের করতে হবে। তো এই টাইপের যে বিষয়গুলো, যে আমরা কিভাবে ম্যাক্সিমাম লাভ হবে, কিভাবে আমরা কম খরচে বেশি লাভ করতে পারবো, এই টাইপের কনসেপ্টগুলো আসলে এই লিনিয়ার প্রোগ্রামিংয়ের মাধ্যমে সমাধান করা হয়। আর প্রমাণাকার হচ্ছে লিনিয়ার প্রোগ্রামিংয়ের একেবারে হার্ট বলতে পারেন। এই প্রমাণাকারের কাজটা হচ্ছে একটা সমস্যার সমাধান করার প্রথম স্টেপ। মনে করেন আপনি একটা ব্যবসা দিবেন, সো এখানে আপনাকে ট্রান্সপোর্ট করতে হবে, মনে করেন এই প্রোডাক্টগুলো আপনাকে ট্রান্সপোর্ট করতে হবে, ঢাকা থেকে আনতে হবে বা মৌলভীবাজার থেকে আনতে হবে। তো এই যে ট্রান্সপোর্টের যে বিষয়টা, এইগুলোর জন্য যে সমস্যাটা আমরা সলভ করি সেটা হচ্ছে ট্রান্সপোর্টেশন প্রবলেম। তারপর হচ্ছে কর্মনিয়োগ সমস্যা, যেমন আপনি যে ব্যবসাটা দিলেন, এই ব্যবসাটার মধ্যে আপনাকে অবশ্যই কিছু মানুষকে এখানে নিয়োগ দিতে হবে যারা এখানে কাজ করবে, কাজের বিনিময়ে আপনি তাদেরকে কিছু টাকা বেতন দিবেন এবং আপনি সেখান থেকে কিছু টাকা প্রফিট করবেন। ব্যবসাগুলো আসলে এরকমই হয়। তাহলে এই যে কনসেপ্ট, এটা হচ্ছে অ্যাসাইনমেন্ট প্রবলেম, অর্থাৎ কর্মনিয়োগ সমস্যা। কিভাবে আপনি লোকবল বা কিভাবে জনবল নিয়োগের মাধ্যমে আপনার ব্যবসাটাকে আরো বড় করতে পারেন, বেশি প্রফিট করতে পারেন। সো এই টাইপের কনসেপ্টগুলো আমরা শিখবো হচ্ছে অ্যাসাইনমেন্ট প্রবলেমের মধ্যে। তারপর হচ্ছে গ্রাফিক্যাল মেথড পাবেন আপনারা সামনে গেলে। গ্রাফিক্যাল মেথডের কাজ হচ্ছে কোন প্রোডাক্ট কতটুকু কিনলে আপনি সব থেকে বেশি লাভ পাবেন, এই জন্য হচ্ছে এই বিষয়গুলো আপনারা গ্রাফিক্যাল মেথডের সাহায্যে সমাধান করতে পারেন। সিমপ্লেক্স মেথড 1, সিমপ্লেক্স মেথড 2, সিমপ্লেক্স মেথড মানে ফেজ 2 মেথড, ডুয়েল সিমপ্লেক্স মেথড, ডুয়েলিটি, ডুয়েল ফর্ম, সেন্সিবিলিটি অ্যানালাইসিস, এরকম আরও অনেক মেথড আছে যেগুলো লিনিয়ার প্রোগ্রামিংয়ের খুবই ভাইটাল টপিকস। তো প্রমাণ আকারের কাজটা কি? প্রমাণ আকারের কাজটা হচ্ছে আমরা একটা আকারকে একটা স্ট্যান্ডার্ড ফর্মে নিয়ে সেট করব, যে ফর্মে সেট করলে আমরা ম্যাক্সিমাম প্রফিট পাবো, বা আমাদের যে উদ্দেশ্যটা আছে এই উদ্দেশ্যটা আমরা ম্যাক্সিমাম প্রফিটে নিয়ে আসতে পারি। এইটি হচ্ছে আসলে মূল বিষয়। এবং পৃথিবীতে যত ব্যবসা আছে প্রতিটা ব্যবসার যে ভিত্তি সেটা হচ্ছে লিনিয়ার প্রোগ্রামিং, কারণ এই প্রতিটা ব্যবসার মূলে যে কনসেপ্টটা দাঁড় করানো হয়েছে সেটি হচ্ছে লিনিয়ার প্রোগ্রামিং। এইগুলো নিয়ে আপনি অনেক প্রবলেম পাবেন, অনেক প্রবলেম সামনে গেলে পাবেন, এইখানে আমি এখানে এগুলো নিয়ে আলোচনা করছি না। আচ্ছা, এখন আমরা একটু বেসিক কনসেপ্টে আসি। এতক্ষণ আমরা জানলাম যে লিনিয়ার প্রোগ্রামিং কি। লিনিয়ার প্রোগ্রামিং হচ্ছে এমন একটা প্রোগ্রামিং যেখানে আমরা কোনো কিছু
সেট করার মাধ্যমে, অর্থাৎ কোনো কিছু কিছু ডাটার মাধ্যমে বা কিছু তথ্যের মাধ্যমে কিভাবে আমরা একটা ব্যবসাকে ভালো জায়গাতে নিয়ে যেতে পারি বা কিভাবে আমাদের প্ল্যানগুলোকে আমরা এক্সিকিউট করতে পারি, এই রিলেটেড সম্পূর্ণ ধারণা দেয়। এটি হচ্ছে লিনিয়ার প্রোগ্রামিং। আচ্ছা, এখন আমরা দেখি একটু যে সাধারণ লিনিয়ার প্রোগ্রামিং সমস্যার স্ট্রাকচারটা অ্যাকচুয়ালি কেমন হয়ে থাকে। তো আমরা একটু স্ট্রাকচারটা এখান থেকে দেখব। আমরা এখান থেকে একটু স্ট্রাকচারটা দেখব। দেখেন, মনে করি জেড ইকুয়াল টু এই অংশ যে c1x1 প্লাস c2x2 প্লাস cnxn দ্বারা সংজ্ঞায়িত একটি লিনিয়ার ফাংশন। এটা হচ্ছে একটা লিনিয়ার ফাংশন যেখানে ci গুলো হচ্ছে ধ্রুবক। এই যে দেখেন ci, এখানে ci বলতে c1 c2 c3 c4 cn এইগুলোকে বোঝাচ্ছে। অর্থাৎ এই যে দেখেন c1 c2 c3 এইগুলোকে বোঝানো হচ্ছে এবং এগুলো কিন্তু এই চলকের সহগ। দেখেন এইগুলো কিন্তু এই চলকের সহগ, ঠিক আছে, এগুলো সহগ। এই যে দেখেন এটা সহগ, এইটার সহগ হচ্ছে এইটা সহগ। এবং এই যে b1 b2 bm একটি ধ্রুবকের সেট, এইটা এগুলো হচ্ছে একটা ধ্রুবকের সেট, এগুলো একটা ধ্রুবকের সেট। তার মানে এই যে b1 b2 bm এগুলো হচ্ছে ধ্রুবকের সেট এবং এই টোটাল জিনিসটাকে যদি আমরা এভাবে লিখি তখন সেটা একটা লিনিয়ার প্রোগ্রামিং এর স্ট্রাকচার হয়ে যায়। তাহলে দেখেন এখানে a11x1, এখানে a11 বলতে বোঝানো হয় প্রথম সারির প্রথম কলাম, প্রথম সারির প্রথম কলাম। এই যে দেখেন এটা হচ্ছে আমাদের প্রথম সারি, এটা হচ্ছে আমাদের প্রথম কলাম, তাই a11। তারপর 21, দেখেন এই যে 21 দ্বিতীয় সারির প্রথম কলাম, m সংখ্যক সারির প্রথম কলাম। এটা হচ্ছে প্রথম সারির দ্বিতীয় কলাম, দ্বিতীয় সারির দ্বিতীয় কলাম, m সংখ্যক সারির দ্বিতীয় কলাম। এটা হচ্ছে প্রথম সারির n সংখ্যক কলাম, দ্বিতীয় সারির n সংখ্যক কলাম এবং m সংখ্যক সারির n সংখ্যক কলাম। তো এই হচ্ছে আমাদের বিষয়। আর এই টোটাল অংশটা আমরা লিখলাম। তারপর হচ্ছে এখানে আপনার লেস দেন ইকুয়ালও হতে পারে, ইকুয়ালও হতে পারে, সরি গ্রেটার দেন ইকুয়াল হতে পারে, ইকুয়াল হতে পারে, লেস দেনও হতে পারে। সহজভাবে যদি আমি বলি তাহলে এই টোটাল জায়গাটাকে আমরা ax আকারে প্রকাশ করতে পারি, ax আকারে প্রকাশ করতে পারি, যেটা লেস দেন ইকুয়াল b হতে পারে, তারপর ax ইকুয়াল b হতে পারে, অথবা ax গ্রেটার দেন ইকুয়াল b হতে পারে। এই তিনটার মধ্যে যে কোনো একটা হতে পারে। আর এই যে x, এই যে দেখেন xj অলওয়েজ গ্রেটার দেন ইকুয়াল 0, অর্থাৎ x1 x2 x3 মানে যতগুলো কনস্ট্যান্ট থাকবে, এই যে এখানে যে কনস্ট্যান্টগুলো আছে x1, সরি এখানে যে চলকগুলো আছে, কনস্ট্যান্ট না চলক, x1 x2 x3 x4 xn, এই সবগুলোই হচ্ছে 0 থেকে বড় অথবা 0 এর সমান, ঠিক আছে। সো এইটা হচ্ছে আমাদের একটা সাধারণ লিনিয়ার প্রোগ্রামিং সমস্যা। ওকে, দেখেন যে সমস্যা হতে x1 x2 xn নির্ণয় করা যায়, তার মানে এই যে এখানে সমীকরণ আছে, দেখেন এটা কিন্তু সমীকরণ, এটা এখানে কিন্তু আপনার লেস দেন গ্রেটার দেন এই কন্ডিশনগুলোর মধ্যে আছে। সো এখান থেকে আমরা x1 x2 xn এর ভ্যালু ফাইন্ড আউট করতে পারবো, কারণ এইটাকে আমরা প্রমাণ আকারে যখন নিব তখন এই যে লেস দেন গ্রেটার দেন আছে এগুলোকে আমরা একটা সমীকরণের মাধ্যমে নিব। তো যখন এগুলো একাধিক সমীকরণ হয়ে যাবে তখন ওই সমীকরণগুলোকে সমাধান করে আমরা যে চলক আছে চলকের মানগুলো বের করতে পারি, যেগুলো হচ্ছে আমাদের আসলে কাঙ্ক্ষিত সমাধান। তার মানে এখানে আমরা বলতে পারি যে সমস্যা হতে x1 x2 xn নির্ণয় করা যায় এবং যার জন্য z এর সর্বোচ্চ বা সর্বনিম্ন মান হয় তখন তাকে সাধারণ লিনিয়ার প্রোগ্রামিং সমস্যা বলা হয়। এখন দেখেন এটাকে যদি ম্যাট্রিক্সের মাধ্যমে আমরা প্রকাশ করি তাহলে গরিষ্ঠ বা লঘিষ্ঠ z ইকুয়াল টু cx। আচ্ছা, এখানে আমি এই জিনিসটা একটু আপনাদেরকে একটু বোঝাই। এই যে দেখেন গরিষ্ঠ মানে হচ্ছে ম্যাক্সিমাইজ, গরিষ্ঠ বা গরিষ্ঠকরণ বলতে আমরা ম্যাক্সিমাইজকে বুঝি। আর এই যে লঘিষ্ঠ বা লঘিষ্ঠকরণ বলতে আমরা মিনিমাইজকে বুঝি, মিনিমাইজ অর্থাৎ সর্বনিম্নকরণ বা লঘিষ্ঠকরণ। এখন এই যে ফাংশনটা অর্থাৎ গরিষ্ঠকরণ দিয়ে যে ফাংশনটা থাকবে সেটাকে বলা হয় উদ্দেশ্যমূলক ফাংশন বা অবজেক্ট ফাংশন। তার মানে এই যে ফাংশন, এই ফাংশনটার নাম হচ্ছে অবজেক্ট ফাংশন, এই ফাংশনটার নাম হচ্ছে অবজেক্ট ফাংশন। এই যে শর্ত, এই শর্ত মানে হচ্ছে কনস্ট্রেন্ট, অর্থাৎ শর্ত। আপনি যে সর্বোচ্চ মানটা পাবেন, মনে করেন আপনি ব্যবসা করবেন, তো ব্যবসা করলে আপনাকে অবশ্যই সর্বোচ্চ পরিমাণে প্রফিট পেতে হবে এবং সর্বনিম্ন পরিমাণে আপনাকে লস হতে হবে। আমরা তো কখনোই তো ব্যবসা করলে চাবো না যে আমার লসটা সর্বোচ্চ হোক, প্রফিটটা সর্বনিম্ন হোক, এটা আমরা কখনোই চাবো না। আমাদের উদ্দেশ্য থাকবে যে ম্যাক্সিমাম প্রফিট, মিনিমাম লস বা মিনিমাম কস্ট,
কম খরচ বাট বেশি প্রফিট। সো যদি আপনার উদ্দেশ্য থাকে ম্যাক্সিমাম প্রফিট, তাহলে আমাদের ফাংশনটা হয়ে যাবে ম্যাক্সিমাইজেশন বা সর্বোচ্চকরণ বা গরিষ্ঠকরণ। আর আর হচ্ছে এগুলো হচ্ছে শর্ত। তো এখানে আপনাকে কিছু শর্ত দেওয়া থাকবে, যেমন আপনি ম্যাক্সিমাম প্রফিটটা তখনই পাবেন যখন আপনি 10 কেজি আপেল কিনবেন, 5 কেজি কমলা কিনবেন, বা 5টা কমলা কিনবেন, 10 কেজি আঙ্গুর কিনবেন, তখন আপনার প্রফিটটা কি হবে? সর্বোচ্চ হবে। তো এখানে কিছু লিমিটেশন দেয়া থাকবে যে কোন প্রোডাক্টটা কতটুকু নিলে আপনার লাভ বেশি হবে। অনেক প্রোডাক্ট আছে যেগুলো কম চলে, আপনি যদি সেইগুলোকে বেশি নিয়ে আসেন তাহলে আপনার প্রফিটটা কিন্তু কম হয়ে যাবে, কারণ এখানে আপনার সেল কম হবে। তো এই জিনিসটাই আসলে এখানে বোঝানো হয়। সো এইগুলো হচ্ছে শর্ত সমূহ। আর এখানে যে এক্স, এই যে দেখেন এক্স, এই যে এক্স, এই এক্স গুলা কিন্তু গ্রেটার দেন ইকুয়াল 0, অর্থাৎ x1 x2, এখানে x1 x2 দেখেন, x1 x2 x3 x4 এগুলো সবগুলো হচ্ছে 0 থেকে বড়। তাহলে এখানে যে এখানে এটা হচ্ছে একটা ম্যাট্রিক্স, এখানে এ হচ্ছে একটা ম্যাট্রিক্স, মানে আমরা একটু আগে যে লিনিয়ার প্রোগ্রামিং এর সাধারণ আকারটা দেখেছিলাম সেইখান থেকেই আসলে আমরা এইটাকে এই ম্যাট্রিক্স আকারে লিখতে পারি, অর্থাৎ সহগগুলা a1 1 এটাকে নিচে দিবেন, 2 1 2 2 2n m1 m2 mn। এক্স বলতে চলকগুলোকে বোঝানো হয়, অর্থাৎ এই যে দেখেন x1 x2 xn যতগুলো চলক থাকবে সেই চলকগুলোকে বোঝানো হয়। আর বি বলতে ডান দিকের মানগুলোকে বোঝানো হয়, এই যে ডান দিকে সমানের পরে, এই সমানের পরে যা ছিল b1 b2 b3 b4 bn ওইগুলা। আর সি, এই সিটা হচ্ছে c1 c2 cn, অর্থাৎ এখানে যাই থাকে না কেন এইগুলা আর কি। তো এইটা হচ্ছে আমাদের লিনিয়ার প্রোগ্রামিং এর সাধারণ আকার। এখন আমরা একটু সামনে আসি, উদ্দেশ্য ফাংশন বা অবজেক্ট ফাংশন। অবজেক্ট ফাংশন, ঠিক আছে, অবজেক্ট ফাংশন হচ্ছে যেইটা থেকে আমাদের ম্যাক্সিমাম বা মিনিমাম ভ্যালুটাকে বের করতে হবে, দ্যাট ইজ কল্ড অবজেক্ট ফাংশন। অর্থাৎ কোনো যুগাশ্রয়ী প্রোগ্রামিং সমস্যায় এই যে জেড আমরা কি লিখেছিলাম মনে আছে? ম্যাক্সিমাইজ অর মিনিমাইজ। জেড, জেডটা আসলে এখানে উদ্দেশ্যমূলক ফাংশন, এবং জেড সমান হচ্ছে cx। দেখেন জেড সমান হচ্ছে cx, এখানে c বলতে হচ্ছে c1 c2 cn, x বলতে x1 x2 xn, আপনি এটাকে সামেশন দিয়ে লিখতে পারেন। তো এই যে আমরা লিখলাম এইটাকেই আসলে কোনো লিনিয়ার প্রোগ্রামিং ফাংশনের বৃহত্তম বা ক্ষুদ্রতম হয় তখন তাকে উদ্দেশ্য ফাংশন বলা হয়। অর্থাৎ কোনো যুগাশ্রয়ী প্রোগ্রামিং সমস্যায় এত লিনিয়ার ফাংশন, মানে এই যে লিনিয়ার ফাংশন, এই লিনিয়ার ফাংশনটা হয়তোবা ম্যাক্সিমাম হবে বা মিনিমাম হবে, অর্থাৎ সর্বোচ্চ লাভ হবে বা সর্বনিম্ন লাভ হবে, বা সর্বোচ্চ পরিমাণে আপনি বিনিয়োগ করতে পারবেন, বা মানে সর্বোচ্চ বা সর্বনিম্ন কনসেপ্টটা যখনই আসবে, যে লাইনে আসবে বা যে ফাংশনের মধ্যে আপনি পাবেন সেটা হচ্ছে উদ্দেশ্যমূলক ফাংশন। আপনার উদ্দেশ্যটাই হচ্ছে এটা। উদ্দেশ্যমূলক ফাংশন মানে কি? আপনার উদ্দেশ্যটা কি? আমাদের উদ্দেশ্য হচ্ছে এখানে যে আমাদের ম্যাক্সিমাম প্রফিট হবে, মিনিমাম কস্ট হবে, এইটাই হচ্ছে আমাদের উদ্দেশ্য। সো এটা হচ্ছে উদ্দেশ্যমূলক ফাংশন, বা এটাকে আমরা অবজেক্ট ফাংশন বলতে পারি। আর নিচে যে শর্তগুলো থাকবে সেগুলো হচ্ছে কনস্ট্রেন্ট। দেখেন, যদি বৃহত্তম বা ক্ষুদ্রতম, এই যে শর্ত, এই যে অংশটা আমরা দেখতে পাচ্ছি এটার নাম হচ্ছে অবজেক্ট ফাংশন, এবং এই যে অংশগুলো আছে এগুলো হচ্ছে শর্ত, এগুলো হচ্ছে শর্ত। যেমন আপনার এই যে ax, এইটা গ্রেটার দেন ইকুয়াল b হতে পারে, এগুলোকে ভেক্টর ভেক্টর চিহ্ন দিবেন, এগুলোকে সবগুলোর মধ্যে ভেক্টর চিহ্ন আছে, কিন্তু গ্রেটার দেন ইকুয়াল b হতে পারে, বা ax ইকুয়াল b হতে পারে, বা ax লেস দেন ইকুয়াল b হতে পারে। তাহলে এই যে কন্ডিশনগুলো আমরা দেখতে পাচ্ছি, যেটা গ্রেটার দেন ইকুয়াল হবে বা লেস দেন ইকুয়াল হবে বা ইকুয়াল হবে, এইগুলো হচ্ছে শর্ত। এই শর্তগুলোর উপর ভিত্তি করে হচ্ছে আপনাকে ওই সমস্যাটাকে সমাধান করতে হবে। আপনার উদ্দেশ্য, আপনি ব্যবসা দিলেন, আপনার উদ্দেশ্য ম্যাক্সিমাম প্রফিট, কিন্তু আপনি যদি এই জিনিসটা ডিসাইড করতে না পারেন যে কোন প্রোডাক্ট আপনার ব্যবসার জন্য ফলপ্রসূ হবে, তাহলে তো আপনি ব্যবসা থেকে প্রফিট করতে পারবেন না। তো এই যে কন্ডিশনগুলো, যে আপনি কোন জিনিসটা আনলে আপনার বেশি প্রফিট হবে, কোন জিনিসটা কতটুকু আনলে আপনার বেশি প্রফিট হবে, তো এই কনসেপ্টগুলো হচ্ছে কনস্ট্যান্ট বা সীমাবদ্ধতার শর্তাবলী বলা হয়ে থাকে, এগুলাকে সীমাবদ্ধতার শর্তাবলী বলা হয়ে থাকে। ওকে, এখন এলপিবি এর সমাধান দেখেন, একটি এন পল বলতে x1 x2 xn যে চলকগুলা ছিল, এই চলকগুলা যদি এন মাত্রিক বাস্তব জগতের উপাদান হয় তবে এটাকে এলপিপি এর সাধারণ সমাধান বলা হবে, যদি এটা এলপিপি এর শর্তগুলোকে সিদ্ধ করে। আমি একেবারে সিম্পল একটা বিষয় আপনাদেরকে বোঝাই এখান থেকে, আমি একেবারে সিম্পল একটা বিষয় বোঝাই। দেখেন এখানে যে কোয়েশ্চেনটা আমরা দেখতে পাচ্ছি, এখানে এই যে x1 x2 x3 এগুলো হচ্ছে এখানে
কনস্ট্যান্ট এবং এগুলোর মান হচ্ছে 0 থেকে বড়। এখন এই x1 x2 x3 এর মান আমরা ক্যালকুলেশন করার পরে যদি আমরা দেখি যে মানগুলোর জন্য এই শর্তগুলো সিদ্ধ করবে সেইগুলি হচ্ছে এই সমীকরণগুলোর সমাধান। এইটাই হচ্ছে এখানে মূল কনসেপ্ট, অতিরিক্ত কিছু না কিন্তু। আচ্ছা, অঋণাত্মক শর্তাবলী একটু বুঝি। বৃহত্তম বা ক্ষুদ্রতম, দেখেন এইটা হচ্ছে অবজেক্ট ফাংশন, এটা হচ্ছে কনস্ট্যান্ট। এটা হচ্ছে একটা লিনিয়ার প্রোগ্রামিং এর সাধারণ ফর্ম, ঠিক আছে, সাধারণ একটা আকার। এখন এই সাধারণ এলপিপি এর অসমতা সমীকরণ, এই অসমতা সমীকরণ যদি x গ্রেটার দেন ইকুয়াল 0 হয়, এই x গ্রেটার দেন ইকুয়াল যদি 0 হয়, মানে এই x, এখান থেকে তিনটা কন্ডিশন আছে একটু লক্ষ্য করি, গ্রেটার দেন ইকুয়াল, ইকুয়াল এবং লেস দেন ইকুয়াল। যদি গ্রেটার দেন ইকুয়াল হয় তাহলে তার সেটকে এলপিপি এর অঋণাত্মক শর্তাবলী বলা হয়। অঋণাত্মক মানে কি? ঋণাত্মক নয়, দ্যাট মিন্স পজিটিভ, দ্যাট মিন্স পজিটিভ। দেখেন অঋণাত্মক মানে এটা ঋণাত্মক নয়, বাট শুধু পজিটিভ এরকমও না, শূন্যও কিন্তু হতে পারে, শূন্য বা শূন্য থেকে বড় আর কি। তো এটা যেহেতু শূন্য বা শূন্য থেকে বড়, তো এটা হচ্ছে অঋণাত্মক কন্ডিশন। তাহলে ধনাত্মক কন্ডিশনটা কি হবে, সরি ঋণাত্মক কন্ডিশনটা কি হবে? অবভিয়াসলি লেস দেন ইকুয়াল বি। এই যে x লেস দেন ইকুয়াল বি, এই কন্ডিশনটাকে আমরা বলতে পারি ঋণাত্মক কন্ডিশন। ওকে, এখন আসেন কমতি চলক কি? কমতি চলক দেখেন, কোনো সাধারণ এলপিপি এর অসমতার শর্তগুলো যদি লেস দেন ইকুয়াল আকারে থাকে, তখন এই লেস দেন ইকুয়াল আকার হতে সমতা শর্তে পরিবর্তনের জন্য, সমতা শর্তে পরিবর্তনের জন্য শর্তের বাম পক্ষে যে অঋণাত্মক চলক, অঋণাত্মক দ্যাট মিন্স ধনাত্মক চলক যোগ করতে হয়। দেখেন এটা কিন্তু যোগ করতে হবে, তাকে কমতি চলক বলা হয়ে থাকে। আমরা একটু পরে এগুলো নিয়ে একটু আলোচনা করব, তখন আমরা কমতি চলকগুলো একটু জানবো। দেখেন কোন সাধারণ এলপিপি এর অসমতার শর্তগুলোকে যদি আমরা লেস দেন ইকুয়াল আকারে প্রকাশ করি, তখন সেটা হচ্ছে কমতি চলক। কমতি চলকটা আমরা তখনই লিখব যখন এই লেস দেন ইকুয়াল শর্ত থাকবো, তখন এটাকে বলা হয় স্ল্যাক ভেরিয়েবল। এই স্ল্যাক ভেরিয়েবল মানে হচ্ছে কমতি চলক। তাহলে কমতি চলকটা কখন হবে? যখন আমাদের যে কনস্ট্রেন্টগুলো থাকবে, যে শর্তগুলো থাকবে, সেখানে যদি লেস দেন ইকুয়াল কন্ডিশন থাকে, তাহলে হচ্ছে কমতি চলক হবে। এবং কমতি চলকটা সবসময় কি হবে? যোগ হবে। সিমিলারলি আমরা যদি বাড়তি চলকের কথা চিন্তা করি, আমরা যদি পরের পেজে একটু আসি, দেখেন বাড়তি চলক। আচ্ছা, এখানে কমতি চলকের গাণিতিক রূপ দেয়া আছে। এই যে দেখেন এখানে লেস দেন ইকুয়াল দেয়া আছে, তাই এখানে একটা প্লাস হয়েছে s1। আমি একটু পরে এটাকে দেখাচ্ছি গাণিতিক সমস্যাতে, তখন বিষয়গুলো আরো বুঝবেন। আচ্ছা, তাহলে বাড়তি চলক কি? বাড়তি চলক কিন্তু বিয়োগ করতে হয়। দেখেন কোন সাধারণ এলপিপি এর অসমতা শর্তগুলো যদি গ্রেটার দেন ইকুয়াল আকারে থাকে, তখন আমরা যেটাকে বিয়োগ করব সেটা হচ্ছে সারপ্লাস ভেরিয়েবল, অথবা এটাকে আমরা বলতে পারি বাড়তি চলক। এবং বাড়তি চলক কি করতে হয়? বিয়োগ করতে হয়। এবং এই যে বাড়তি চলক, যেমন আমরা যখন স্ল্যাক ভেরিয়েবল নিয়েছিলাম, কি ছিল স্ল্যাক ভেরিয়েবল? এস। স্ল্যাক ভেরিয়েবল এবং সারপ্লাস ভেরিয়েবল দুইটাকে আমরা এস দ্বারা প্রকাশ করি। এখন এস যদি স্ল্যাক ভেরিয়েবল হয়, s1 মনে করেন, তাহলে এটাও গ্রেটার দেন ইকুয়াল 0। সারপ্লাস ভেরিয়েবল আমরা যেটা নিব সেটাও গ্রেটার দেন ইকুয়াল 0। এইটা মনে করেন স্ল্যাক ভেরিয়েবল, এটা হচ্ছে সারপ্লাস ভেরিয়েবল। যতগুলো ভেরিয়েবল নেবেন প্রতিটা ভেরিয়েবল 0 অথবা 0 থেকে বড় হতে হবে, এই কন্ডিশনটা মাথায় রাখতে হবে। বাট এটাকে করতে হবে কি? বিয়োগ। যখন আমরা স্ল্যাক ভেরিয়েবল করব তখন যোগ, যখন সারপ্লাস ভেরিয়েবল তখন হচ্ছে বিয়োগ। এই হচ্ছে এখানে মূল কনসেপ্ট। এখন যদি এটা আমরা গাণিতিক আকারটা দেখি, তাহলে দেখেন এই যে এখানে এস আইটা হচ্ছে সারপ্লাস ভেরিয়েবল, বাট এটা কি হবে? বিয়োগ হবে। বাট এইটা অবশ্যই 0 থেকে বড় অথবা সমান। আপনি যে স্ল্যাক ভেরিয়েবল বা যে সারপ্লাস ভেরিয়েবলটা নেবেন সেটা ডেফিনেটলি 0 থেকে বড় অথবা সমান হবে, কোনো অবস্থাতেই 0 থেকে ছোট হওয়া যাবে না। আচ্ছা, এখন আসেন ক্যানোনিক্যাল ফর্ম কনসেপ্টটা কি? ক্যানোনিক্যাল ফর্ম একটু বুঝি আমরা। তো ক্যানোনিক্যাল ফর্ম এবং স্ট্যান্ডার্ড ফর্মের মধ্যে কিছু পার্থক্য আছে। স্ট্যান্ডার্ড ফর্মের মধ্যে বলা হয়েছে আমাদের যে কন্ডিশনগুলো থাকবে সেগুলো লেস দেন থাক বা গ্রেটার দেন থাক, সেটাকে অবশ্যই ইকুয়ালে নিতে হবে। আমরা যখনই কোনো একটা লিনিয়ার প্রোগ্রামিং সমস্যার প্রমাণ আকারে প্রকাশ করব, তখন আমাদের প্রথম কাজই হচ্ছে সকল অসমতাগুলোকে সমীকরণ আকারে প্রকাশ করতে হবে। এইটা হচ্ছে স্ট্যান্ডার্ড ফর্মের মূল কনসেপ্ট। কিন্তু যদি সেটা ক্যানোনিক্যাল আকার হয়, তাহলে কিন্তু আপনার ওই সমানে প্রকাশ করার কোনো প্রয়োজন নাই। এটাকে আমি একেবারে সহজভাবে এই জায়গাটা থেকে বোঝাই। দেখেন, ক্যানোনিক্যাল
স্ট্যান্ডার্ড ফর্মের ক্ষেত্রে আপনার প্রশ্ন ম্যাক্সিমাইজ মিনিমাইজে থাকলে কিছু কাজ আছে, আমি একটু পরে এটাকে টোটাল বিষয়টাকে আপনাদেরকে একটু দেখাবো। তো এখানে বিষয়টা হচ্ছে যে আমরা যখন ম্যাক্সিমাইজেশন, আমরা কিন্তু এখন ক্যানোনিক্যাল ফর্ম দেখছি। কি দেখছি? ক্যানোনিক্যাল ফর্ম। সো ক্যানোনিক্যাল ফর্মের ক্ষেত্রে কি হবে দেখেন, আপনার প্রশ্ন যদি ম্যাক্সিমাইজে থাকে, কিসে থাকে? ম্যাক্সিমাইজে যদি থাকে, ম্যাক্সিমাইজ জেড সমান সি এক্স, দেখেন ম্যাক্সিমাইজ জেড সমান সি এক্স, এই দেখেন ম্যাক্সিমাইজ জেড সমান সি এক্স, যেখানে এ এক্স লেস দেন ইকুয়াল বি। সহজভাবে যদি আমি বলি, তাহলে যদি আপনার প্রশ্নটা ম্যাক্সিমাইজে থাকে, তাহলে সবগুলো কন্ডিশনকে এই লেস দেন ইকুয়াল শর্ততে নিতে হবে। সবগুলো কন্ডিশনকে লেস দেন ইকুয়াল শর্ততে নিতে হবে। সহজ কথা ভাই এইটাই। যদি আপনার প্রশ্ন ম্যাক্সিমাইজেশনে থাকে, সেম বিষয় সেম প্রশ্নটা যদি জাস্ট এখানে ম্যাক্সিমাইজেশন না হয়, যদি এটা মিনিমাইজেশন হয় বা সর্বনিম্নকরণ হয়, তাহলে আপনার প্রশ্নটাকে এরকম বানাতে হবে, জেড সমান সি এক্স, এবং আপনার যে কনস্ট্যান্টগুলো হবে এই এসটি, এসটি বলতে বোঝানো হয় সাবজেক্ট টু কনস্ট্রেন্ট, অর্থাৎ শর্তসমূহ। এসটি বলতে আমরা কি বুঝি? শর্তসমূহ। তাহলে এসটি কি হবে? এসটি হচ্ছে এ এক্স লেস দেন ইকুয়াল বি, এবং এখানে এক্স অবশ্যই গ্রেটার দেন ইকুয়াল 0। দেখেন বিষয়টা হচ্ছে এই যে দেখেন এই 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 কনসেপ্টটা হচ্ছে যখন এটা ম্যাক্সিমাইজে থাকবে, কিন্তু যখন এটা মিনিমাইজে থাকবে তখন এটা হয়ে যাবে গ্রেটার দেন ইকুয়াল বি। যখন এটা কি হবে? যখন এটা মিনিমাইজে থাকবে। প্রশ্ন যদি সর্বোচ্চকরণ হয় তাহলে শর্তগুলো হবে লেস দেন ইকুয়াল, প্রশ্ন যদি মিনিমাইজে হয় তাহলে এগুলো হবে গ্রেটার দেন ইকুয়াল। ম্যাক্সিমাইজ থাকলে লেস দেন, মিনিমাইজ থাকলে গ্রেটার দেন, এইটাই হচ্ছে ক্যানোনিক্যাল ফর্ম। ক্যানোনিক্যাল ফর্মে কোনো শর্তকে ইকুয়েশন আকারে প্রকাশ করার প্রয়োজন নাই। ইকুয়েশন আকারে প্রকাশ করার প্রয়োজন হচ্ছে স্ট্যান্ডার্ড ফর্মগুলোতে। তো স্ট্যান্ডার্ড ফর্মের টোটাল আকারটা আমরা একটু পরে আপনাদেরকে বোঝাচ্ছি। সো আমরা আসি আরো পেছনে। এই যে দেখেন একটা সেম বিষয়, এটা কি হবে? গ্রেটার দেন ইকুয়াল হবে। আমি জাস্ট ম্যাট্রিক্স আকারটা দেখাচ্ছি কারণ এটা সহজ, এটা সহজে বুঝতে পারবেন। আচ্ছা, এখন আসেন ক্যানোনিক্যাল আকারের বৈশিষ্ট্যগুলো কি। এই যে আমরা ক্যানোনিক্যাল আকারগুলো পড়লাম, এগুলোর বৈশিষ্ট্যগুলো কি? তো ক্যানোনিক্যাল আকারের বেশ কিছু বৈশিষ্ট্য আছে, যেমন উদ্দেশ্য ফাংশন গরিষ্ঠকরণ, বা এটা পরামিতিকরণ আকারে হবে। কি হবে? উদ্দেশ্য ফাংশন লঘিষ্ঠকরণ বা পরামিতিকরণ। পরামিতিকরণ বলতে এখানে গরিষ্ঠকরণ আকারে হবে। একই বিষয়, পরামিতিকরণ গরিষ্ঠকরণ একই বিষয়। তো প্রথম বিষয়টা হচ্ছে এটা লঘিষ্ঠকরণ হতে পারে বা গরিষ্ঠকরণ আকারে হতে পারে, ঠিক আছে? ওকে, এখন উদ্দেশ্য ফাংশন পরামিতিকরণ হলে, অর্থাৎ যদি এটা লঘিষ্ঠকরণ হয়, লঘিষ্ঠকরণ হয়, তাহলে সবগুলো শর্তকে লেস দেন ইকুয়াল আকারে প্রকাশ করতে হবে, যেটা আমরা একটু আগে শিখলাম। যদি সেটা লঘিষ্ঠকরণ হয় তাহলে সেটাকে গ্রেটার দেন ইকুয়াল আকারে প্রকাশ করতে হবে। আর সকল চলকের মান অবশ্যই গ্রেটার দেন ইকুয়াল 0 হবে। আপনার যতগুলো চলক থাকবে সবগুলোর মান 0 থেকে বড় অথবা 0 হতে হবে। এইগুলো হচ্ছে আমাদের ক্যানোনিক্যাল ফর্মের বৈশিষ্ট্য। আমরা যখন গাণিতিক সমস্যা আলোচনা করব তখন এই জিনিসগুলো আমরা আরো ডিটেইলস বুঝতে পারবো। ওকে, এখন হচ্ছে আমাদের মূল বিষয়, স্ট্যান্ডার্ড ফর্মের বৈশিষ্ট্যগুলো। এই জিনিসটা হচ্ছে এই ক্লাসের সবথেকে ভাইটাল বিষয়, সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়। একটি এলপিপি এর প্রমিত আকার মানে হচ্ছে স্ট্যান্ডার্ড ফর্ম। প্রমিত আকার, প্রমাণ আকার, স্ট্যান্ডার্ড ফর্ম একই বিষয়। তো প্রথম কন্ডিশনগুলোকে দেখেন, একটা এলপিপি কে যদি আমরা স্ট্যান্ডার্ড ফর্মে নিতে চাই তাহলে আমাদের কি কি বিষয়ে ফোকাস রাখতে হবে? অনেকগুলো বিষয়। প্রথম হচ্ছে সকল শর্তগুলোকে সমীকরণ আকারে প্রকাশ করতে হবে, এটা হচ্ছে আপনার প্রথম কাজ, ঠিক আছে? 2 নম্বর হচ্ছে শর্তের ডান দিকে সবসময় অঋণাত্মক হবে। শর্তের ডান দিক অর্থাৎ এই যে সমীকরণ, এখানে সবসময় সেটা কি হবে? ধনাত্মক হবে। এই যে দেখেন এই লেস দেন, গ্রেটার দেন ইকুয়াল বা ইকুয়াল, এই ডান দিকে যা থাকে সেটা হচ্ছে বি। তার মানে বি এর মানটা অবশ্যই 0 অথবা 0 থেকে বড় হতে হবে। তারপর হচ্ছে সকল চলক ঋণাত্মক হবে, দ্যাট মিন্স সকল চলক ধনাত্মক হবে, বুঝতে হবে। তারপর হচ্ছে উদ্দেশ্য ফাংশন অর্থাৎ অবজেক্ট ফাংশন পরামিতিকরণ বা লঘিষ্ঠকরণ হবে। এটা লঘিষ্ঠকরণ না, এটা শুধু হচ্ছে গরিষ্ঠকরণ হবে। উদ্দেশ্য ফাংশন গরিষ্ঠকরণ হবে, অর্থাৎ আমরা যখনই প্রমাণ আকারে নিব তখন আপনার উদ্দেশ্য ফাংশন ডেফিনেটলি
ম্যাক্সিমাইজেশনে থাকতে হবে। যদি মিনিমাইজেশনে থাকে তাহলে সেটাকে মাইনাস দ্বারা গুণ করে ম্যাক্সিমাইজেশনে নিতে হবে। কনসেপ্টটা আমি একটু বোঝাচ্ছি আপনাদেরকে। মনে করেন আপনার এরকম একটা প্রশ্ন চলে আসলো, মিনিমাম জেড সমান মনে করেন 2x1 প্লাস 5x2, কিন্তু আমাদের এটাকে প্রমাণ আকারে নিতে হবে। সো এখানে ম্যাক্সিমাইজেশনে থাকতে হবে। সো এই মিনিমাইজকে আমরা জাস্ট ম্যাক্সিমাইজ করে ফেলবো। সো ম্যাক্সিমাইজ জেড অ্যাস্টারিক্স, অ্যাস্টারিক্স বলতে এখানে বোঝাচ্ছে যে এটাকে আমরা পরিবর্তন করছি। সো এটা সমান হবে মাইনাস মিনিমাইজ জেড, অর্থাৎ এই মিনিমাইজ জেডকে মাইনাস দ্বারা গুণ করলে এটা ম্যাক্সিমাইজ হয়ে যাবে। তাহলে এটা কি হয়ে যাবে? তাহলে এটা হয়ে যাবে ম্যাক্সিমাইজ জেড অ্যাস্টারিক্স সমান -2x1 -5x2। এই যে দেখেন, এই কনসেপ্টটা জাস্ট আপনাকে বুঝতে হবে। তার মানে মূল বিষয় হচ্ছে আপনার প্রমাণ আকারে নিতে হলে আপনার প্রশ্ন ডেফিনেটলি 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 ম্যাক্সিমাইজেশনে থাকতে হবে। যদি সেটা মিনিমাইজেশনে থাকে তাহলে সেটাকে মাইনাস দ্বারা গুণ করে ম্যাক্সিমাইজেশনে নিতে হবে। এখন আসেন, যদি কোনো চলক লেস দেন ইকুয়াল 0 হয়, যদি কোনো চলক লেস দেন ইকুয়াল 0 হয়, আমরা যখন কোনো একটা প্রমাণ আকার সমাধান করব সেই সমাধানের নিচে, আচ্ছা এই অংশটা আমি মুছে দিচ্ছি, সেই সমীকরণের যে শর্তগুলো থাকলো শর্ত নিচে মনে করেন লেখা থাকলো যে x1 ইজ লেস দেন ইকুয়াল 0, কিন্তু আমরা কি বলেছিলাম দেখেন, আমরা বলেছিলাম যে সকল চলক অঋণাত্মক হবে, কিন্তু এটা ঋণাত্মক হয়ে গেল। সো এটাকে চেঞ্জ করতে হবে। সো চেঞ্জটা কি হবে? তো চেঞ্জটা হবে x1 সমান -x1 প্রাইম, আর এই যে x1 প্রাইম, এই যে x1 প্রাইম এইটা হচ্ছে গ্রেটার দেন ইকুয়াল 0। অর্থাৎ যদি কোনো চলকের মান 0 অথবা 0 থেকে ছোট হয়ে যায়, মানে 0 থেকে ছোট হয়ে যায়, তাহলে সেইটাকে মাইনাস করে দিতে হবে। যে দেখেন জাস্ট মাইনাস, তখন এটা হয়ে যাবে x1 প্রাইম। আই বলতে এখানে 1 2 3 সবগুলোকে বোঝাচ্ছে। এবং অবশ্যই এই যে অংশটা, এটা হচ্ছে চলক, এইটার মান 0 থেকে বড় হবে। যদি কোনো চলক চিহ্ন নিরপেক্ষ হয়, চিহ্ন নিরপেক্ষ মানে কি? এটা পজিটিভও না নেগেটিভও না, একটা নিরপেক্ষ অবস্থায় আছে, তখন সেইটার মানটা চেঞ্জ হয়ে যাবে। তখন সেইটা, অর্থাৎ যেটা চিহ্ন নিরপেক্ষ হবে, যেটা চিহ্ন নিরপেক্ষ হবে, দেখেন ধরে নিলাম আমরা x1 চিহ্ন নিরপেক্ষ, তখন x1 সমান আমরা লিখব x1 প্রাইম মাইনাস x1 ডবল প্রাইম। তাহলে এখানে দুইটা চলক চলে আসলো, একটা হচ্ছে x1 প্রাইম আর একটা হচ্ছে x2 প্রাইম, একটা হচ্ছে x1 প্রাইম, একটা হচ্ছে x1 ডবল প্রাইম, এই দুইটাই গ্রেটার দেন ইকুয়াল 0 হবে। অর্থাৎ এখানে নতুন যে দুইটা চলক আসবে দুইটাই গ্রেটার দেন ইকুয়াল 0 হবে। আবার আমি একটু বলি, যদি বলে চিহ্নের উপর বাধাহীন বা চিহ্ন নিরপেক্ষ বা আনরেস্ট্রিক্টেড ইন সাইন, তখন হচ্ছে যে চলকটার কথা বলবে সেই চলক সমান হবে ওই চলকের প্রাইম মাইনাস ওই চলকের ডবল প্রাইম, মাঝখানে হচ্ছে বিয়োগ, বাট ওই যে দুইটা চলক, এই দুইটা চলক গ্রেটার দেন ইকুয়াল 0। আশা করি ক্লিয়ার। এখন এখানে আমরা একটু পড়ি কি বলেছে। যদি যদি কোনো লেস দেন ইকুয়াল চিহ্নযুক্ত চিহ্ন থাকে তবে বামপক্ষে কমতি চলক যোগ করতে হবে, যেটা আমরা অলরেডি বলে ফেলেছি যে কমতি চলকের কাজটা কি। যদি লেস দেন ইকুয়াল থাকে তাহলে আমাদেরকে কি করতে হয়? কমতি চলক স্ল্যাক ভেরিয়েবল, যেটাকে আমরা কি করব? যোগ করব। যদি গ্রেটার দেন ইকুয়াল হয় তাহলে আমরা একটা বাড়তি চলক অর্থাৎ সারপ্লাস ভেরিয়েবল বিয়োগ করব, ঠিক আছে। আর এই যে কমতি চলক বা বাড়তি চলক এগুলো সর্বদাই কি হবে? অঋণাত্মক হবে, অর্থাৎ পজিটিভ হবে, ওকে। যদি কোনো শর্ত, যেটা আমরা একটু আগে বললাম, যদি কোনো শর্ত চলকের মান গ্রেটার দেন ইকুয়াল আকারে থাকে তাহলে ওইটা এরকম হবে, ঠিক আছে। এগুলো নিয়ে আমরা অলরেডি আলোচনা করে ফেলেছি, আনরেস্ট্রিক্টেড ইন সাইন, এই টাইপের বিষয়গুলো। সো এই যে এতক্ষণ আমরা আলোচনা করলাম, এই কনসেপ্টগুলো যখন আপনি প্রপারলি বুঝবেন তখন এই স্ট্যান্ডার্ড ফর্ম রিলেটেড সকল বিষয় আপনি আরও বিস্তারিত বুঝতে পারবেন। আমরা যখন এই চ্যাপ্টারের গাণিতিক বিষয়গুলো নিয়ে আলোচনা করব তখন এগুলো আমরা আরও ক্লিয়ারলি আশা করি বুঝতে পারবো। ধন্যবাদ সবাইকে।